একটা স্ট্রিং অপারেশন দেখানো হলো। সেই স্ট্রিং অপারেশনে একটা ভয়েস রেকর্ডিং প্রচারিত হলো, বিভিন্ন টিভি চ্যানেল এই স্ট্রিং অপারেশন দেখিয়েছেন। স্ট্রিংটা কারা করেছিল? টেটের প্রশ্ন ফাঁস হয়ে গিয়েছিল। টেটের প্রশ্ন ফাঁস হয়েছে, মারাত্মক কথা বলছেন। এখনো পর্যন্ত প্রাথমিকের যে মামলা চলছে সেটা কিন্তু মানে পরীক্ষা পদ্ধতিতে অনিয়ম, তার ভিত্তিতে প্রশ্ন ফাঁস হয়েছে, এই বিষয়ে কিন্তু কোনো মামলা নেই। কোনো পরীক্ষার প্রশ্ন ফাঁস হলে সেই পরীক্ষার বৈধতা নিয়েই তো প্রশ্ন উঠে যায়। এটা মানে আপনি যা বলছেন এই 2012 আর 14 টেটের যে পরীক্ষা বাতিল হওয়ার সময়ের অপেক্ষা, আপনি কি বলছেন? এটা কোন তথ্যের ভিত্তিতে বলছেন? মামলা হবে? মামলা তো এখনো পর্যন্ত হয়নি। আমাদের বিরুদ্ধে হবে বা আপনার বিরুদ্ধে হতে পারে। কুণাল ঘোষ তৃণমূল দলের মুখপাত্র, তিনি কিন্তু বারবার বলেছেন পার্থ চট্টোপাধ্যায় যেই গন্ডগোলটায় যুক্ত, এটা দলের কাছে অনেক আগে থেকে খবর ছিল। বলছো কি? পার্থ চট্টোপাধ্যায় তিনি বা তার নাম করে কেউ কেউ টাকা তুলছে, এটা তার অনেক আগে থেকে এটা দলের কাছে খবর ছিল। এটা 2021-এর ভোটের আগে থেকে খবর ছিল। নামটা বলবো না। আমি তখন জেলে বসে আছি, প্রেসিডেন্সি জেলে। বেশ, এক অফিসার আর একজন মানে ওয়ার্ডারকে নিয়ে এলেন। তো অর্ডারকে নিয়ে এলেন কি, শিক্ষকের চাকরি হচ্ছে, কুণালবাবু একটা হেল্প করে দিতে হবে। তৃণমূলের এক নামকরা নেতা 7.5 লক্ষ টাকা চেয়েছেন, আমি 5 লাখ জোগাড় করতে পেরেছি আমার আত্মীয়। আপনি যদি একটা চিরকুট লিখে দেন তাহলে যদি বাকিটা মকুব করে দেয়। ওনার কাছে একজন যিনি টাকা দিয়ে চাকরি পাওয়ার চেষ্টা করেছিলেন, ওই ব্যক্তি অ্যাপ্রোচ করেছেন উনি জেলে থাকাকালীন। আমি বলছি ওনার কাছেই কেন অ্যাপ্রোচটা করলো? সেটা এই 1826 জন প্রাথমিক শিক্ষক আজও প্রাথমিক শিক্ষক হিসেবে পড়িয়ে চলেছেন। এই পুরো নিয়োগটাই বেআইনি এবং বাতিলযোগ্য। আমি জানি না সিবিআইয়ের আধিকারিকদের কাছে এই তথ্য পৌঁছবে কিনা। যদি না পৌঁছয়, আমরা দায়িত্ব নিয়ে কথা দিচ্ছি দর্শক আপনাদের, যে এই প্রতিবেদন আমরা সিবিআই দপ্তরে পৌঁছে দেবো। টেট ছাড়া অন্য কোনোভাবে প্রাথমিক শিক্ষক নিয়োগ নিষিদ্ধ ঘোষণা করেছিলেন। অথচ 2014 সালে টেট এড়িয়ে প্রাথমিক শিক্ষা সংসদ 1826 জনকে প্রাথমিক শিক্ষক হিসেবে নিয়োগ দিল। যারা পরীক্ষা দিয়েছেন 2014 এবং 12, তাই তো? হ্যাঁ, তাদের তো মানে তারা এই মুহূর্তে মানে আমাদের প্রতিবেদন তুলে ধরে প্রয়োজন হলে সরকারের কাছে ক্ল্যারিফিকেশন চান যে পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে সেই পরীক্ষা কি করে মানে বাতিল ছাড়া তো আর তো কোনো উপায় নেই। তারা কিভাবে, কোন অধিকারে তারা এই 1826 জনকে নিয়োগ দিল? সরকার পৃথকীকরণ করবে না সেটা সরকারের ব্যাপার, সেটা তারা বুঝবে। কিন্তু সিবিআই কি করছে? যে 1826 জন নিয়োগ পেলেন প্রাথমিক শিক্ষক হিসেবে, তাদের অধিকাংশের মাধ্যমিকে প্রাপ্ত নম্বর এর থেকে কম। আবেদন করার যে ন্যূনতম যোগ্যতা মাধ্যমিকে এত শতাংশ নম্বর পাওয়া, সেটাই এদের বেশিরভাগ পায়নি। তো তারা কিভাবে আবেদনই করলো, কিভাবে তাদের পরীক্ষাই বা হলো, আর তারা নিয়োগ পেলেনি কিভাবে? পুরো প্রক্রিয়াটা যে দুর্নীতিমূলক, দুর্নীতির সঙ্গে যুক্ত, এবং নগদ কাঞ্চন মূল্যের বিনিময়ে যেই 1826 জনকে নিয়োগ দেওয়া হয়েছে প্রাথমিক শিক্ষক। মামলা করুন না, কোনো সমস্যা নেই। 2013 সালের 20 আগস্ট এই সুপারিশের তালিকা নিয়ে বিধানসভায় তৎকালীন উচ্চশিক্ষামন্ত্রীর ঘরে, মানে পার্থ চট্টোপাধ্যায়ের ঘরে, তৃণমূলের এক শীর্ষ নেতা, এক বিশিষ্ট মন্ত্রী, প্রাথমিক শিক্ষা পর্ষদের এক কর্তা এবং উচ্চশিক্ষামন্ত্রী এক বৈঠক। সেখানে বলা হচ্ছে, টেটের নামে পূর্ব পরিকল্পনা মতো দলীয় বিধায়ক এবং নেতাদের সুপারিশ অনুসারে প্রাথমিক শিক্ষক নিয়োগের তথাকথিত মেধা তালিকা তৈরি হয়েছে, যা থেকে সমস্ত নিয়োগ হচ্ছে। রাজ্য সরকারের একটা প্রেস বিভাগ আছে এবং INCA বলে একটা দপ্তর আছে। তাদের কাজ হচ্ছে সরকারের বিরুদ্ধে বা সরকার সম্পর্কে কোনো মন্ত্রকের বিরুদ্ধে যদি কোনো খবর বেরোয়, সেই খবরগুলো সংশ্লিষ্ট মন্ত্রীর টেবিলে কাটিং সহ তারা সেই দিনই পৌঁছে দেবে। অর্থাৎ এই খবরগুলো কিন্তু সরকারের কর্তা ব্যক্তির কাছে চলে গেছে, যদি ধরে নিই যে তারা খবরের কাগজ পড়ার সময় পায় না। 2012-তে আবেদন করলেন 45 লক্ষ, কিন্তু পরীক্ষা দিলেন 17,05,000। 27,49,000 প্রার্থী তারা পরীক্ষা প্রস্তুতি নিয়েও কিন্তু পরীক্ষায় বসলেন না, টেটে বসলেন না। কেন? আবার 2014 টেটে দেখুন আবেদনই করলেন অন্তত 27 লক্ষ কম। কেন? এ তো একটা কারণ থাকবে। সেই সময় এই বিপুল পরিমাণ কর্মপ্রার্থী তারা অন্য চাকরি পেয়ে গেছেন, এরম কোনো তথ্যও নেই। তাহলে কেন তারা আবেদনই করলেন না বা আবেদন করে পরীক্ষাটা দিলেন না? কেন? আমার কারণ টেট দিয়ে কিছু হবে না বাবা। নগদ কাঞ্চন মূল্যে নেতারা আছে, তাদের দিলে চাকরি হবে প্রাথমিক শিক্ষকের, না হলে হবে না।
এবং এজেন্টরা ছড়িয়ে পড়লো চাকরি। যারা প্রাথমিক শিক্ষকের চাকরি পেয়েছেন তারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা স্নাতক পরীক্ষায় অনেক কম নম্বর পেয়েছেন, অথচ অনেক বেশি নম্বর পাওয়া ছাত্রছাত্রী তারা কিন্তু টেটে সফল হননি। তাহলে তাদের মেধার বিস্ফোরণটা কি ওই টেট পরীক্ষার দিনই হলো? তারা ধারাবাহিকভাবে একাডেমিক বিভিন্ন পরীক্ষায় তারা খারাপ ফল করলেন, আর ওই টেটের দিনে তারা অস্বাভাবিক অসাধারণ মেধার পরিচয় দিলেন। এটা তো হয় না। যত মেধাবী তারা কি সব জন্মাচ্ছেন তৃণমূল নেতাদের ঘরে? বিশ্বজিৎ কুণ্ডু তৃণমূলের এমএলএ তৎকালীন সময়, তিনি বুক বাজিয়ে বললেন আমি 65 জনকে চাকরি দিই। এবার দুর্নীতির ছকটা কিরকম ভাবে কষা হয়েছিল দেখো। এবারে 2012-তে করা হলো, টেট 40 নম্বর হয়ে গেল, মানে 10 থেকে 40 হয়ে গেল, আর 2014-তে হয়ে গেল 55। অর্থাৎ সাদা খাতা দিয়ে টেটে উত্তীর্ণ হওয়ার রাস্তাটা খুব পরিষ্কার হয়ে গেল। এই মৌখিকটা কিন্তু একটা বড় ঘাবলা। আপনারা WBCS-এ দেখেছেন যে মৌখিক পরীক্ষায় কিভাবে দুর্নীতিটা হয়। চাকরি দেওয়ার ক্ষমতা আছে সরকারি নিয়োগ এজেন্সির। তাহলে যাদের চাকরি দেওয়ার ক্ষমতা আছে তারাই ঘুষ দিয়ে চাকরিটা দিয়েছে। তাদের কাছে নির্দিষ্ট তথ্য আছে কাদের চাকরিটা ঘুষ দিয়ে দেওয়া হয়েছে আর কারা সৎভাবে যোগ্যতা এবং মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে। তো সরকারের কিন্তু এখনও উচিত এই পৃথকীকরণটা করে দেয়া, যাতে আবার ওই 25,752 শিক্ষক বাতিলের মতো প্রাথমিকের ক্ষেত্রে এরকম কোনো অঘটন না ঘটে যায়। আপনি নিশ্চিত থাকতে পারেন এই গতিতে চললে এই নিয়োগ দুর্নীতির যারা গ্রেপ্তার হয়েছেন তারা সবাই ছাড়া পেয়ে যাবেন, কেউ কোনো শাস্তি। তারা দুর্নীতি করে চাকরি পেয়েছেন, তাদের চাকরি গেছে, তার জন্য কোনো আফসোস বা দুঃখ নেই। কিন্তু যারা একদম সততার সঙ্গে স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা দিয়ে মেধা এবং তাদের পরিশ্রমের মাধ্যমে চাকরিটা পেলেন, তাদের চাকরিটাও চলে গেল। অর্থাৎ রাজার পাপে রাজ্য নষ্ট হচ্ছে। নমস্কার, বিবিধ নিউজে আমি অমিত রয়েছি আপনাদের সঙ্গে। দেখুন, 32,000 শিক্ষকের যে জীবন মানে প্রাথমিকের এখনও ঝুলে রয়েছে, আদালতে মামলা বিচারাধীন। কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো তৃণমূল কংগ্রেসের মুখপাত্র বা তৃণমূল কংগ্রেসের কোনো নেতাকে যখন এই বিষয়ে প্রশ্ন করা হয় তারা একটু অপ্রস্তুতিতে পড়ে যান। কেন? স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে। আমরা এই বিষয়ে আজকে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন শ্যামল কুমার মিত্র স্যার। আমরা সরাসরি তার কাছে জিজ্ঞাসা করব। স্যার, 32,000 শিক্ষকের এই যে মামলাটা ঝুলে রয়েছে প্রাথমিকের, এই বিষয়টা যখনই তৃণমূল কংগ্রেসের কোনো প্রতিনিধি বা নেতাদের জিজ্ঞাসা করা হয় তারা একটুখানি অপ্রস্তুতিতে পড়ে যায়। এইটা কি কারণ? দেখুন, যেহেতু 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরির বিষয়টা আদালতে বিচারাধীন, একটা বিচারাধীন বিষয়ে কোনো কিছু বলা মানে মাননীয় বিচারপতিদের অসম্মান এবং বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করার একটা চেষ্টা হতে পারে। সে কারণে এই বিষয়টা আমি কিছু বলবো না। কিন্তু আমি আপনাদের এই তথ্যগুলো দিতে পারি, সেই তথ্য থেকে পাঠক তারা বা আপনাদের যারা দর্শক শ্রোতা তারা নিজস্ব বুদ্ধি বিবেচনা অনুসারে উপসংহারে পৌঁছবে। 2015 সালের 16ই অক্টোবর কলকাতা থেকে প্রকাশিত বিভিন্ন খবরের কাগজে একটা খবর বেরোলো, একদম হেডলাইন, মহা কেলেঙ্কারির আঁচ হাওড়ার প্রাথমিক স্কুলে আজব নিয়োগ। এবং খবরে যেটা বলা হলো যে 2012 সালে আমাদের তৃণমূল সরকার টেট ছাড়া অন্য কোনোভাবে প্রাথমিক শিক্ষক নিয়োগ নিষিদ্ধ ঘোষণা করেছিলেন। অথচ 2014 সালে টেট এড়িয়ে হাওড়া জেলা প্রাথমিক শিক্ষা সংসদ 1826 জনকে প্রাথমিক শিক্ষক হিসেবে নিয়োগ দিলেন। মজার ব্যাপার হচ্ছে এই নিয়োগটা দেওয়ার আগে তারা বাম আমলে 2010 সালের 22 এপ্রিল একটা বিজ্ঞাপন হয়েছিল, সেই বিজ্ঞাপনটাকে ব্যবহার করলেন। এখন এই বিজ্ঞাপনটা বাম সরকার দিয়েছিলেন, তারপরে সেই বিজ্ঞাপন নিয়ে আর এগোননি। তারপরে নতুন সরকার এসেছে, এই বিজ্ঞাপন অনুসারে নিয়োগ হয়নি। কিন্তু 2014 সালে যখন ইতিমধ্যে ঘোষিত হয়ে গেছে যে টেট ছাড়া কোনো নিয়োগ করা যাবে না এবং এটা পশ্চিমবঙ্গ সরকারই করেছে, তখন হাওড়া জেলা প্রাথমিক শিক্ষা সংসদ তারা কিভাবে কোন অধিকারে তারাই 1826 জনকে নিয়োগ দিলেন? তাহলে কি আমাদের ধরে নিতে হবে যে পশ্চিমবঙ্গ সরকারের থেকে প্রাথমিক শিক্ষক হাওড়া জেলা প্রাথমিক শিক্ষা সংসদ তারা অনেক ওপরে, পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশ তারা মানতে বাধ্য নন? মজার ব্যাপার হচ্ছে ওই বিজ্ঞাপনে বলা ছিল
যে আবেদন করার ন্যূনতম যোগ্যতা হচ্ছে প্রার্থীদের মাধ্যমিক পরীক্ষায় জেনারেল, ওবিসি, এসসি, এসটি ক্যাটাগরিতে যথাক্রমে 68%, 63%, 55%, 34% নম্বর পেতে হবে। এখন স্বাভাবিকভাবে যারা আবেদন করবেন তারা তো এই নম্বরটা মাধ্যমিকে অন্তত পেয়েছেন, কিন্তু দেখা গেল যে 1826 জন নিয়োগ পেলেন প্রাথমিক শিক্ষক হিসেবে তাদের অধিকাংশের মাধ্যমিকে প্রাপ্ত নম্বর এর থেকে কম, এবং শুধু তাই নয়, অনেক ক্ষেত্রে 28% পর্যন্ত কম। তা সাংবাদিকরা হাওড়া জেলা প্রাথমিক শিক্ষা সংসদের তৎকালীন চেয়ারম্যান পুলককান্তি দেব, তৃণমূল নেতা, তাকে প্রশ্ন করলেন যে এটা কিভাবে সম্ভব হলো, আবেদন করার যে ন্যূনতম যোগ্যতা মাধ্যমিকে এত শতাংশ নম্বর পাওয়া, সেটাই এদের বেশিরভাগ পায়নি, তো তারা কিভাবে আবেদনই করলো, কিভাবে তাদের পরীক্ষাই বা হলো, আর তারা নিয়োগ পেলেনি কিভাবে? তা পুলককান্তি দেব বললেন, মাধ্যমিকে আমাদের ঠিক করে দেওয়া যোগ্যতা মানের থেকে কম নম্বর পেলেও ওরা আমাদের নেওয়া পরীক্ষায় পাশ করেছেন, তাই চাকরি পেয়েছেন, যোগ্যতা মান দেখার প্রশ্ন ওঠেনি। এবার আপনি ভাবুন, আমাদের নেওয়া পরীক্ষা বলতে মানে পুলকবাবুরা যে পরীক্ষা নিয়েছেন, অর্থাৎ হাওড়া জেলা প্রাথমিক শিক্ষা সংসদ। এবার আমাকে বলুন, একটা বিজ্ঞাপন বেরিয়েছে, তাতে বলা আছে আবেদন করার ন্যূনতম যোগ্যতা এই, সেই যোগ্যতা যাদের নেই তারা আবেদনটা করবে কিভাবে? এবং যদিও আবেদন করলো, সেই আবেদন তো প্রথম স্ক্রুটিনিতেই বাতিল হয়ে যাবে। তা তারা পরীক্ষা দিল এবং ওনাদের নেয়া পরীক্ষায়, মানে পুলকবাবুদের নেয়া পরীক্ষায় তারা নাকি পাশ করবে। এই 1826 জন প্রাথমিক শিক্ষক হাওড়া জেলায় আজও প্রাথমিক শিক্ষক হিসেবে পড়িয়ে চলেছেন। এই পুরো নিয়োগটাই বেআইনি এবং বাতিলযোগ্য। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, এখনো পর্যন্ত এই বিষয়টা নিয়ে কোনো মামলা হয়নি এবং রাজ্য সরকারও চুপ করে বসে আছেন। তারা কিন্তু আজ পর্যন্ত এই 1826 জন প্রাথমিক শিক্ষক নিয়োগ যে বেআইনি, এটা নিয়ে তো বলার অপেক্ষা রাখে না। এটা তো একদম মানে জেনারেল প্রশ্ন যে যে কোনো জেলা শিক্ষা সংসদের কি এই অধিকার আছে নাকি? এখন মজার ব্যাপার হচ্ছে, আপনি যে কোনো চাকরির পরীক্ষায় যখন ফর্ম ফিল আপ করেন, তখন যে যোগ্যতা, মাধ্যমিকে এত নম্বর পেতে হবে, ধরুন কোনো এতে বলা আছে তোমাকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, তা তুমি উচ্চ মাধ্যমিক পাস করোনি, তাহলে কি তুমি তাতে আবেদন করতে পারবে? এরা তো এই শতাংশ নম্বরই পায়নি মাধ্যমিক পরীক্ষায়, তাহলে তারা আবেদন করলো কি করে? এই পুরো প্রক্রিয়াটা যে দুর্নীতিমূলক, দুর্নীতির সঙ্গে যুক্ত, এবং নগদ কাঞ্চন মূল্যের বিনিময়ে যেই 1826 জনকে নিয়োগ দেওয়া হয়েছে প্রাথমিক শিক্ষকের, এটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ থাকার কোনো কথা নয়, কারণ এত বেআইনি কাজ হবে কেন? আমি বলছি মাপকাঠি তো মিসম্যাচ করেছে, এটা তো ঠিক আছে, কিন্তু একটা শিক্ষা সংসদ, জেলা শিক্ষা সংসদ, তার কি এই অধিকার আদৌ আছে? আলাদা করে পরীক্ষা নিচ্ছে আপনি যেটা বলছেন? নেই তো। 2012-তে টেট ছাড়া প্রাথমিক শিক্ষক নিয়োগ নিষিদ্ধ, এটা পশ্চিমবঙ্গ সরকার করেছে। অথচ হাওড়া জেলা প্রাথমিক শিক্ষা সংসদ, সেটা তৃণমূল নেতা পুলককান্তি দেবের নেতৃত্বে চলছে, তারা কিন্তু এই সরকারি নির্দেশ মানে অমান্য করে তারাই নিয়োগ করলো, এবং সেই নিয়োগে এমন কেলেঙ্কারি হলো যেটা বলার নয়, যে তারা মানে আবেদন করার যোগ্যই নয়, তারা পরীক্ষা দিয়ে কিভাবে পাস যেন করে গেল, এবং তারা প্রাথমিক শিক্ষক হিসেবে চাকরি করছে। এখন এই আপনি কি বলছেন, এটা কোন তথ্যের ভিত্তিতে বলছেন? মামলা হবে? মামলা তো এখনো পর্যন্ত হয়নি। আমাদের বিরুদ্ধে হবে বা আপনার বিরুদ্ধে হতে পারে? না 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 না, হওয়ার কোনো জায়গা নেই, কারণ এই খবরটা সংবাদ মাধ্যমে বেরিয়েছিল 16ই অক্টোবর 2015 সালে। আজ পর্যন্ত রাজ্য সরকার বা হাওড়া জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান পুলককান্তি দেব বা কোনো তৃণমূল নেতা এর বিরুদ্ধে কোনো কথা বলেননি। 2015 সালে 16ই অক্টোবর থেকে এই খবরটা বেরিয়েছে, সেটা কিন্তু অপ্রতিবাদযোগ্য অবস্থায় পড়ে আছে, অর্থাৎ কেউ প্রতিবাদ করেননি। মামলা করুন না, কোনো সমস্যা নেই। এবারে আসুন, এই যে 2012 এবং 2014 যে টেট পরীক্ষা হলো, তাতে ওই সংবাদপত্রের আমি কতগুলো তথ্য তুলে ধরছি। সংবাদপত্রের খবর, আমার তৈরি করা খবর নয়, ম্যানুফ্যাকচার্ড কোনো তথ্য নয়। 2013 সালের 9ই আগস্ট বিভিন্ন খবরের কাগজে বেরোলো, শিক্ষক নিয়োগে দলীয় বিধায়কদের সুপারিশ চাইলেন পার্থ চট্টোপাধ্যায়, তৎকালীন উচ্চশিক্ষামন্ত্রী। 23শে আগস্ট ওই 2013 সালে সংবাদ মাধ্যমে আবার খবর হলো
প্রাথমিক শিক্ষক নিয়োগে তৃণমূল নেতা মন্ত্রীদের ঢালাও সুপারিশ, এবং সেই সংবাদে বলা হলো যে এই সুপারিশের ক্ষেত্রে প্রত্যেকটি যাদেরকে সুপারিশ করছে বিধানসভা ভিত্তিক, এবং যে বিধানসভায় তৃণমূলের বিধায়ক নেই সেখানে মনোনীত তৃণমূলের নেতা বা মন্ত্রীরা তারা তালিকা পাঠাবেন। তালিকার সঙ্গে কি কি থাকতে হবে, যে অ্যাডমিট কার্ড, ওই টেট পরীক্ষার, তার রোল নাম্বার, তার ঠিকানা, তার পরিচয়পত্রের অনুলিপি, নাম, সমস্ত কিছু থাকবে। এইগুলোর প্রত্যায়িত নকল নিয়ে ওই সুপারিশপত্র আসবে, যেটা কোটার থাকে। হ্যাঁ, এবার 2013 এবং এই সংবাদে লেখা হলো, ওই 23শে আগস্টের যে খবর তাতে লেখা হলো আরও ভয়ঙ্কর কথা, যে 2013 সালের 20শে আগস্ট এই সুপারিশের তালিকা নিয়ে বিধানসভায় তৎকালীন উচ্চশিক্ষামন্ত্রীর ঘরে, মানে পার্থ চট্টোপাধ্যায়ের ঘরে, তৃণমূলের এক শীর্ষ নেতা, এক বিশিষ্ট মন্ত্রী, প্রাথমিক শিক্ষা পর্ষদের এক কর্তা এবং উচ্চশিক্ষামন্ত্রী এক বৈঠক করেন। সে বৈঠকে কি হয়েছে খবরে বলা নেই, আমরাও জানি না, কিন্তু এই সুপারিশের তালিকা নিয়ে বৈঠক হয়। এবারে আসুন 2014-র 25শে জানুয়ারি বিকেল 4টে থেকে সমস্ত টিভি চ্যানেলে একটা স্ট্রিং অপারেশন দেখানো হলো। সেই স্ট্রিং অপারেশনে একটা ভয়েস রেকর্ডিং প্রচারিত হলো যে টেটের নামে পূর্ব পরিকল্পনা, এটা স্ট্রিং অপারেশনটা হয়েছিল কিন্তু তৃণমূল ভবনে। ডেটটা আরেকবার বলুন। 2014-র 25শে জানুয়ারি বিকেল 4টে থেকে ওই মানে রাত্রি 9টা-10টা পর্যন্ত বিভিন্ন টিভি চ্যানেল এই স্ট্রিং অপারেশন দেখিয়েছেন। স্ট্রিংটা কারা করেছিল? স্ট্রিংটা কারা করেছিল এটা আমার জানা আছে, কিন্তু আমি বলছি না। স্ট্রিং অপারেশন হয়েছিল, টিভিতে দেখিয়েছিল, আমার আপনার মতো আমিও টিভিতে দেখেছি। এখন বিভিন্ন টিভি চ্যানেল, বিশেষত এবিপি আনন্দ বলুন, তাদের তো লাইব্রেরি অত্যন্ত স্ট্রং, তো সেখানে তো সরকার খুঁজলেই দেখে নিতে পারবেন। আমি তো ডেট বলে দিচ্ছি, 2014 সালের 25শে জানুয়ারি বিকেল 4টে থেকে এই স্ট্রিং অপারেশনটা প্রচারিত হয়। সেখানে বলা হচ্ছে টেটের নামে পূর্ব পরিকল্পনা মতো দলীয় বিধায়ক এবং নেতাদের সুপারিশ অনুসারে প্রাথমিক শিক্ষক নিয়োগের তথাকথিত মেধা তালিকা তৈরি হয়েছে, যা থেকে সমস্ত নিয়োগ হবে। এখন আমি নিজে কোনো ম্যানুফ্যাকচার তথ্য দিইনি, বিভিন্ন লিডিং নিউজ পেপারে যে খবরগুলো বেরিয়েছে সেগুলো তারিখ অনুসারে দিয়েছি, এবং এই খবরগুলোতে সবথেকে মজার ব্যাপার হচ্ছে রাজ্য সরকারের একটা প্রেস বিভাগ আছে এবং INCA বলে একটা দপ্তর আছে। তাদের কাজ হচ্ছে সরকারের বিরুদ্ধে বা সরকার সম্পর্কে কোনো মন্ত্রকের বিরুদ্ধে যদি কোনো খবর বেরোয়, সেই খবরগুলো সংশ্লিষ্ট মন্ত্রীর টেবিলে কাটিং সহ তারা সেই দিনই পৌঁছে দেন। অর্থাৎ এই খবরগুলো কিন্তু সরকারের কর্তা ব্যক্তির কাছে চলে গেছে, যদি ধরে নিই যে তারা খবরের কাগজ পড়ার সময় পান না। এবং এই স্ট্রিং অপারেশনটা এটা কিন্তু ওই 2014 সালের 25শে মার্চ এটা কিন্তু 4টে থেকে দীর্ঘ সময় চলেছে। তারা কেউ দেখেননি এটা নয়, কেউ কিন্তু এর কোনো প্রতিবাদ করেননি, তাহলে আমাদের ধরে নিতে হবে এগুলো সত্যি। এবার তারপরে আসুন মজার ব্যাপার, 2012 টেট হয়েছিল 2013-র 31শে মার্চ। আবেদন করেছিলেন 45 লক্ষ পরীক্ষার্থী, পরীক্ষা দিলেন 17,05,000, 27,49,000 পরীক্ষা দিলেন না। সফল হলেন 18,793 জন, সাফল্যের হার 1.07%, 1.07%, মানে প্রতি 100 জনে একজন সফল হয়েছে। ওই সময় 2012-র একটা মেধা তালিকা প্রকাশ করা হয়েছিল। এবারে আসুন 2014 টেট। 2014 টেট হয়েছিল 2015-র 11ই অক্টোবর, এবং আবেদন করেছিলেন 23 লক্ষ। মজার ব্যাপার দেখুন, 2012-তে আবেদন করলেন 45 লক্ষ, কিন্তু পরীক্ষা দিলেন 17,05,000। 27,49,000 প্রার্থী তারা পরীক্ষা প্রস্তুতি নিয়েও কিন্তু পরীক্ষায় বসলেন না, টেটে বসলেন কেন? আবার 2014 টেটে দেখুন আবেদনই করলেন অন্তত 27 লক্ষ কম, কেন? এ তো একটা কারণ থাকবে। সেই সময় এই বিপুল পরিমাণ কর্মপ্রার্থী তারা অন্য চাকরি পেয়ে গেছেন, এরম কোনো তথ্যও নেই। তাহলে কেন তারা আবেদনই করলেন না বা আবেদন করে পরীক্ষাটা দিলেন না কেন? কারণ তখন সারা পশ্চিম বাংলায় এই খবর ছড়িয়ে পড়েছে যে টেট দিয়ে কিছু হবে না বাবা, নগদ কাঞ্চন মূল্যে নেতারা আছে, তাদের দিলে চাকরি হবে প্রাথমিক শিক্ষকের, না হলে হবে না। এবং এজেন্টরা ছড়িয়ে পড়লো চারিদিকে। আজকে একথা কেউ অস্বীকার করতে পারবেন না
এবং আমার কথা বাদ দিন, কুণাল ঘোষ তৃণমূল দলের মুখপাত্র, তিনি কিন্তু বারবার বলেছেন যে পার্থ চট্টোপাধ্যায় যে প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে দুর্নীতি করছেন, এই খবর দলের কাছে ছিল, দল সব জানতো, দলের শীর্ষ নেতৃত্বও জানতো। অর্থাৎ শুধু আমি বলছি তা নয়, করে দিই, উনি জেলে থাকাকালীন ওনার কাছে একজন যিনি টাকা দিয়ে চাকরি পাওয়ার চেষ্টা করেছিলেন, ওই ব্যক্তি অ্যাপ্রোচ করেছেন উনি জেলে থাকাকালীন। আমি বলছি ওনার কাছেই কেন অ্যাপ্রোচটা করলো? সেটা আমি বলতে পারবো না, কিন্তু উনি একথা বলেছেন এবং সেই কথা কিন্তু প্রত্যাহার করে নেননি। এবং আজকে আপনারা দেখছেন যে পার্থ চট্টোপাধ্যায় জেলে আছে। যাই হোক, 2014 টেটে সফল হলেন 42,000 প্রার্থী এবং তারা প্রাথমিক শিক্ষকের চাকরি পেলেন। সাফল্যের হার হচ্ছে 1.82%। এইবারে মজার ব্যাপার হচ্ছে, সেই সময় বিভিন্ন খবরের কাগজে, টিভি চ্যানেলে প্রচুর খবর বেরিয়ে আসে যে যারা প্রাথমিক শিক্ষকের চাকরি পেয়েছেন তারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা স্নাতক পরীক্ষায় অনেক কম নম্বর পেয়েছেন, অথচ অনেক বেশি নম্বর পাওয়া ছাত্রছাত্রী তারা কিন্তু টেটে সফল হননি। তাহলে তাদের মেধার বিস্ফোরণটা কি ওই টেট পরীক্ষার দিনই হলো? তারা ধারাবাহিকভাবে একাডেমিক বিভিন্ন পরীক্ষায় তারা খারাপ ফল করলেন, আর ওই টেটের দিনে তারা অস্বাভাবিক, অসাধারণ মেধার পরিচয় দিলেন? এটা তো হয় না। এবং দেখা গেল দিকে দিকে বহু তৃণমূল নেতার আত্মীয় বা তাদের পরিচিত লোক তারা চাকরি পেয়েছে। তাহলে এরা কি যত মেধাবী তারা কি সব জন্মাচ্ছেন তৃণমূল নেতাদের ঘরে? বিশ্বজিৎ কুণ্ডু তৃণমূলের এমএলএ তৎকালীন সময়, তিনি বুক বাজিয়ে বললেন আমি 65 জনকে চাকরি দিয়েছি, আমার বইয়ের দিয়েছি, আমার বউ বলেছেন। হ্যাঁ, আমি 65 জনকে চাকরি দিয়েছি প্রাথমিক শিক্ষকের। তা আজও তাকে কেউ জেলে পড়েনি, আজও তার বিরুদ্ধে জিজ্ঞাসাবাদ হয়নি। এখন এই 60,793 জন যে প্রাথমিক শিক্ষক যারা 2012 এবং 2014 টেটের মাধ্যমে নির্বাচিত হয়েছেন, শিক্ষক হিসেবে চাকরি করছেন, আমি কখনোই বলবো না যে এরা সবাই অসৎ পথে টাকা দিয়ে চাকরি পেয়েছে, কিন্তু যা ঘটনাক্রম তাতে এই টেট দুটো যে কার্যত প্রহসনে পরিণত হয়েছিল এবং বিধায়ক এবং নেতা মন্ত্রীদের সুপারিশ অনুসারে এই মেধা তালিকা তৈরি হয়েছিল, এই ব্যাপারে কিন্তু কোনো বিতর্ক নেই। এ ব্যাপারে কেউ কোনো প্রশ্ন করলে সেটা হাস্যকর। এবারে মুশকিল হলো এই 60,793 জনের মধ্যে যারা যোগ্য প্রাথমিক শিক্ষক, যারা অসৎ পথে চাকরিটা পাননি, তাদের কপালেও কিন্তু একটা তিলক এঁকে দেওয়া হলো যে তোমরাও দুর্নীতিগ্রস্ত। এই যে সামাজিক একটা চরম অমর্যাদা এই প্রাথমিক শিক্ষকদের উপর চাপিয়ে দেওয়া হলো, এর তো ভয়ঙ্কর ফল। যে ছাত্রছাত্রীরা পড়ছে তারা জানবে আমাদের মাস্টারমশাই হয়তো ঘুষ দিয়ে চাকরি পেয়েছে। সরকারের উচিত ছিল এই সমস্ত বিষয় যখন এতে এলো, এবং আরও মজার ব্যাপার, সরকার এগুলো অস্বীকার করতে পারবেন না। 2015 সালে এজি স্বয়ং এই নিয়োগ দুর্নীতি নিয়ে একটা মামলায় হাইকোর্টে বললেন টেটের প্রশ্ন ফাঁস হয়ে গিয়েছিল। স্বয়ং এজি, অর্থাৎ সরকারের বক্তব্য কেউ অস্বীকার করতে পারবে না। 15 অক্টোবর এজি পরিষ্কার কলকাতা হাইকোর্টে বললেন। কলকাতা হাইকোর্টের সেই সময়ের রেকর্ড দেখলেই বোঝা যাবে যে এজি কি বলেছেন, আমি ঠিক বলছি না ভুল বলছি। বললেন টেটের প্রশ্ন ফাঁস হয়ে গেছে। এবার মজার ব্যাপার দেখুন ঠিক কিভাবে এই দুর্নীতিটা হয়েছে, দুর্নীতির ব্লুপ্রিন্টটা কিভাবে করা হয়েছে। বাম আমলে 2010 সালে টেটের প্রশ্ন ফাঁস হয়েছে, মারাত্মক কথা বলছেন। এখনো পর্যন্ত প্রাথমিকের যে মামলা চলছে সেটা কিন্তু পরীক্ষা পদ্ধতিতে অনিয়ম, তার ভিত্তিতে প্রশ্ন ফাঁস হয়েছে, এই বিষয়ে কিন্তু কোনো মামলা নেই। হ্যাঁ, নেই তো। সমস্ত বিষয়ে তো মামলা হওয়া সম্ভব নয়, কারণ কত মামলা করবে, এবং যারা মামলা করছেন প্রশ্ন ফাঁস তো একদম ইনিশিয়াল স্টেজ, যে কোনো পরীক্ষার প্রশ্ন ফাঁস হলে সেই পরীক্ষার বৈধতা নিয়ে তো প্রশ্ন উঠে যায়। এটা আপনি যা বলছেন এই 2012 আর 14 টেটের যে পরীক্ষা বাতিল হওয়ার সময়ের অপেক্ষা। না, আমি বলছি না, এজি বলেছেন, অ্যাডভোকেট জেনারেল 2015 সালের 15 অক্টোবর কলকাতা হাইকোর্টে এই প্রাথমিক শিক্ষক দুর্নীতির মামলার সওয়ালের সময় এজি বলেছেন, অ্যাডভোকেট জেনারেল বলেছেন, সরকারের আইনজীবী তিনি বলেছেন টেট পরীক্ষার প্রশ্ন আগেই ফাঁস হয়ে গিয়েছিল। আমি বলছি না, আমি কে, আমি বলার কে? আমি শুধু মহাপুরুষরা যা যা বলেছেন আমি শুধু সেইগুলো একটু স্মরণ করিয়ে দিচ্ছি মানুষকে।
এবার দুর্নীতির ছকটা কীরকমভাবে কষা হয়েছিল দেখুন। 2010 বাম আমল, 100 নম্বরের পরীক্ষা, 100 নম্বরের মধ্যে টেটের জন্য ছিল মাত্র 10 নম্বর, প্রশিক্ষণ 22 নম্বর, মাধ্যমিক 65 নম্বর, মাধ্যমিক যারা পাশ করেছেন তাদের 65 নম্বর, মৌখিক ছিল না, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি 3 নম্বর। এবারে 2012-তে করা হলো, টেট 40 নম্বর হয়ে গেল, মানে 10 থেকে 40 হয়ে গেল, আর 2014-তে হয়ে গেল 55। অর্থাৎ সাদা খাতা দিয়ে টেটে উত্তীর্ণ হওয়ার রাস্তাটা খুব পরিষ্কার হয়ে গেল। দ্বিতীয় বিষয় যেটা হলো, প্রশিক্ষণে 2012-তে হলো 20, 2014-তে হলো 15, অর্থাৎ প্রশিক্ষণের জন্য যে নম্বর সেটা কমিয়ে দেওয়া হলো। মাধ্যমিকে ছিল 65 নম্বর, 2012-তে করে দেওয়া হলো 10, 2014-তে করে দেওয়া হলো 5। উচ্চ মাধ্যমিকে 2010 সালে কোনো মার্কিং ছিল না, 2012 সালে হলো 15 নম্বর, 2014 সালে হলো 20 নম্বর। মৌখিক 2010 সালে ছিল না, 2012 সালে হলো 10, 2014 সালে হলো 5। এই মৌখিকটা কিন্তু একটা বড় ঘাবলা। আপনারা WBC এসে দেখেছেন যে মৌখিক পরীক্ষায় কিভাবে দুর্নীতিটা হয়। অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা এবং প্রশিক্ষণ এই দুটো মিলে 2007 সালে 2010 সালে বাম আমলে নম্বর ছিল 87, মৌখিক পরীক্ষায় কোনো নম্বর ছিল না। 2012 সালে এই দুটো অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা এবং প্রশিক্ষণ এতে নম্বর হয়ে গেল 45 এবং মৌখিকে চলে গেল 10। স্বাভাবিক দেখুন যে সেই সময় দুর্নীতি করার সুযোগ অনেকটাই কম ছিল, কারণ মাধ্যমিক পরীক্ষা এবং শিক্ষাগত যোগ্যতা এবং প্রশিক্ষণ এ দুটো তো নির্দিষ্ট। যে মাধ্যমিক পাস সেই তো মাধ্যমিক পাসের নম্বরটা পাবে, যে উচ্চ মাধ্যমিক পাস সেই তো উচ্চ মাধ্যমিক পাসের নম্বরটা পাবে। সার্টিফিকেট জমা দেবে বা মার্কশিট জমা দেবে, তার ভিত্তিতে এই এবং যার প্রশিক্ষণ আছে শিক্ষক এর যে প্রশিক্ষণ বিএড বা ডিএলএড দিয়ে যারা যা যা নিয়েছেন সেটা আছে, সেটা ছিল 87, মৌখিক ছিল না। অর্থাৎ দুর্নীতি করার সুযোগটা কিন্তু অনেক কম ছিল। তৃণমূল সরকার কিন্তু দুর্নীতির সুযোগটাকে বাড়িয়ে দিলেন। তারা শিক্ষাগত যোগ্যতা এবং প্রশিক্ষণটাকে নিয়ে চলে এলেন 45-এ, আর মৌখিক যোগ করলেন 10 নম্বর। অর্থাৎ ওখানে কিন্তু ঘাবলার সুযোগ বড় বেশি। 2014-তে আবার এই শিক্ষাগত যোগ্যতা এবং প্রশিক্ষণ আরও কমিয়ে দিলেন 40 নম্বর। এখন সুপ্রিম কোর্টে যে কারণে 25,752 জন শিক্ষক শিক্ষাকর্মীর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক চাকরি বাতিল হয়েছে, সেটা কিন্তু কোনো ব্যক্তি বিশেষের দুর্নীতির কারণে বাতিল হয়নি। বাতিল হয়েছে গোটা নির্বাচন নিয়োগ প্রক্রিয়াটা দুর্নীতিমূলক, অপবিত্র এবং অপবিত্র। অর্থাৎ সাংবিধানিকভাবে একটা নিয়োগ, সরকারি নিয়োগ এজেন্সি, সে পবিত্রতার সঙ্গে স্বচ্ছতা নিরপেক্ষতা মেনে সমস্ত নিয়মকানুন মেনে সংবিধান এবং আইনের কাঠামোর মধ্যে থেকে নিয়োগটা করবে। সেই গোটা নিয়োগ প্রক্রিয়াটা ছিল দুর্নীতিমূলক এবং অপবিত্র, এই জন্য বাতিল হয়ে গেছে। স্বাভাবিকভাবে এই 32,000 চাকরি প্রার্থী বা যে প্রাথমিকের যে মামলা চলছে, এখানে কিন্তু এই প্রশ্নটা উঠেছে যে নিয়োগ প্রক্রিয়াটায় গলদ রয়েছে। তারপর আমি নিশ্চয়ই একজন চাইব না যে বিপুল সংখ্যায় যেরকম 25,752 জনের চাকরি চলে গেল, এইরকম এইসব প্রাথমিক শিক্ষকেরও চাকরি চলে যাক। কিন্তু একটা কথা তো আপনাকে মানতে হবে ভাই, এই 60,700 এজি যদি বলে থাকেন প্রাথমিকের এই যদি পরীক্ষার যদি নয়, এজি বলেছেন যে প্রশ্ন ফাঁস হয়েছে, তো মানে বাধ্য, এই পরীক্ষা বাতিল হতে তো বাধ্য। আমি বলছি, আমি বলবো যে যারা পরীক্ষা দিয়েছেন 2014 এবং 12, তাই তো, হ্যাঁ, তাদের তো মানে তারা এই মুহূর্তে মানে আমাদের প্রতিবেদন তুলে ধরে প্রয়োজন হলে সরকারের কাছে ক্ল্যারিফিকেশন চান যে পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে সেই পরীক্ষা কি করে মানে বাতিল ছাড়া তো আর তো কোনো উপায় নেই। এখন মুশকিল হচ্ছে, দেখুন এখানে একটা মানে খুব সংবেদনশীল জায়গা আছে। এই 60,793 জনের মধ্যে সকলে কিন্তু দুর্নীতি করে চাকরি পাননি। এদের মধ্যে একটা অংশ তারা নিশ্চিতভাবেই দুর্নীতির মাধ্যমে চাকরিটা পেয়েছে, কিন্তু বাকি যারা, তারা কিন্তু দুর্নীতির মাধ্যমে চাকরিটা পাননি। তারা রীতিমতো পরীক্ষা দিয়ে টেট পাস করেছেন,
মৌখিকে ফল করেছেন ভালো, তার প্রশিক্ষণ সমস্ত কিছু মিলিয়ে তারা মেধা তালিকায় এসেছেন। 2014-তে আবার কোনো মেধা তালিকাও প্রকাশ হয়নি, অদ্ভুত একটা ব্যাপার। যাই হোক, তারা চাকরি পেয়েছে। এখন সংখ্যাটা কত এটা আমরা জানি না। সরকারের উচিত ছিল, সরকারের কাছে সমস্ত তথ্য আছে, কারণ ঘুষ দিয়ে চাকরিটা দিয়েছে সরকার। আপনার তো চাকরি দেওয়ার ক্ষমতা নেই, চাকরি দেওয়ার ক্ষমতা আছে সরকার, সরকারি নিয়োগ এজেন্সির। তাহলে যাদের চাকরি দেওয়ার ক্ষমতা আছে তারাই ঘুষ দিয়ে চাকরিটা দিয়েছে। তাদের কাছে নির্দিষ্ট তথ্য আছে কাদের চাকরিটা ঘুষ দিয়ে দেওয়া হয়েছে আর কারা সৎভাবে যোগ্যতা এবং মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে। তো সরকারের কিন্তু এখনও উচিত এই পৃথকীকরণটা করে দেয়া, যাতে আবার ওই 25,752 শিক্ষক বাতিলের মতো প্রাথমিকের ক্ষেত্রে এরকম কোনো অঘটন না ঘটে যায়। ধরুন এতে 25,000। আমি বলছি সরকার পৃথকীকরণ করবে করবে না সেটা সরকারের ব্যাপার, সেটা তারা বুঝবে, কিন্তু সিবিআই কি করছে? দেখুন, আমি অত্যন্ত সুনির্দিষ্টভাবে বলি, সিবিআই বা ইডি সুবর্ণ সুযোগ হিসেবে আদালত নির্দেশিত বিভিন্ন তদন্তের দায়িত্ব পেয়েছেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, নরেন্দ্র মোদী এবং অমিত শাহ জুটি এই সিবিআই এবং ইডিকে, তার তদন্তকে রাজনৈতিক প্রয়োজনে ব্যবহার করছে। অর্থাৎ সারা ভারতবর্ষে আপনি দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় যে সার্ভিসটা নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে দিচ্ছেন, এই সার্ভিস কিন্তু কোনো দিলীপ ঘোষ, কোনো সুকান্ত মজুমদার, কোনো শুভেন্দু অধিকারীর পক্ষে দেওয়া সম্ভব না। তারা কি করছেন দেখুন, রাজ্যে রাজ্যে গিয়ে তৃণমূল একটা করে দল করছে এবং বিপুল টাকা ব্যয় করছে। সেখানে কংগ্রেস ভাঙিয়ে নির্বাচনে লড়ছে এবং সেই নির্বাচনে যখন কংগ্রেস হেরে যাচ্ছে, বিজেপি জিতছে, তারা সেখান থেকে সংগঠন গুটিয়ে তুলে চলে আসছে। কিন্তু দুটো রাজ্য, হিমাচল, কর্ণাটক, সেখানে তারা দল ভাঙাতে পারেনি, সেখানে কিন্তু কংগ্রেস জিতেছে। অর্থাৎ তৃণমূলের, আপনি বলবেন আঞ্চলিক দল অন্য জায়গায় অন্য রাজ্যে সংগঠন বাড়াবে না, নিশ্চয়ই বাড়াবে। একটা আঞ্চলিক দল সারা জীবন আঞ্চলিক দল হয়ে থাকবে কেন? নিশ্চয়ই বাড়াবে। কিন্তু তারা এটা করছে। দ্বিতীয় বিষয় দেখুন, আজকে সবাই জানে, এটা জানার জন্য পণ্ডিত হতে হয় না, যে নরেন্দ্র মোদী এবং এর বিরুদ্ধে যদি সরকার বদলাতে হয়, একটা বিজেপি বিরোধী জোট তৈরি করতে হবে। মমতা ব্যানার্জি কিন্তু সেখানে বারবার আর একটা তৃতীয় ফ্রন্টের কথা বলছেন, অর্থাৎ এই বিজেপি বিরোধী ভোটটা সর্বভারতীয় স্তরে যাতে দুটো ভাগে ভাগ হয়ে যায়। মোদী শাহ জুটি মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজেপির বি টিম হিসেবে সর্বভারতীয় স্তরে ব্যবহার করছেন, যে কারণে পশ্চিমবাংলায় বিভিন্ন দুর্নীতির তদন্ত তারা উপসংহারে পৌঁছতে দিচ্ছেন না। ওই কালীঘাটের কাকুতে গিয়ে আটকে যাচ্ছে, তারপরে আর উঠছে না। ফলে তদন্তের মতো হচ্ছে, অনন্তকাল ধরে তদন্ত চলছে, কোনো উপসংহারে আসা যাচ্ছে না। এবং আপনি নিশ্চিত থাকতে পারেন এই গতিতে চললে এই নিয়োগ দুর্নীতির যারা গ্রেপ্তার হয়েছেন তারা সবাই ছাড়া পেয়ে যাবেন, কেউ কোনো শাস্তি পাবেন না। আমি আপনাকে একটা ছোট কথা বলি, 1998 থেকে 2011 পর্যন্ত বাম সরকারের আমলে এসএসসির মাধ্যমে 1,34,845টা নিয়োগ হয়েছিল। তখন মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী ছিলেন। তিনি কখনো এই অভিযোগ করেননি যে এই নিয়োগে কোনো অনিয়ম হয়েছে, এই নিয়োগে কোনো দুর্নীতি হয়েছে, এই নিয়োগে কোনো স্বজনপোষণ হয়েছে বা রাজনৈতিক নিয়োগ হয়েছে। অর্থাৎ আমরা ধরে নিতে পারি যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বিরোধী নেত্রী হিসেবে এই 1998 থেকে 2011 পর্যন্ত এই যে 1,34,845 জন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষক নিয়োগ করলেন পূর্বতন সরকার, সেখানে কোনো অস্বচ্ছতা ছিল না। আর এই সরকার ক্ষমতায় এসে 2016-তে একটাই এসএসসির পরীক্ষা নিয়েছেন, তাতে লাজে গোবরে অবস্থা, এবং 25,753 জনের চাকরি গেল। তার মধ্যে যারা দুর্নীতি করে চাকরি পেয়েছেন তাদের চাকরি গেছে, তার জন্য কোনো আফসোস বা দুঃখ নেই। কিন্তু যারা একদম সততার সঙ্গে, স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা দিয়ে মেধা এবং তাদের পরিশ্রমের মাধ্যমে চাকরিটা পেলেন, তাদের চাকরিটাও চলে গেল। অর্থাৎ রাজার পাপে রাজ্য নষ্ট হচ্ছে। এক দুর্ভাগ্যজনক অবস্থা। রাজার পাপে রাজ্য নষ্ট হচ্ছে, কিন্তু যে মারাত্মক তথ্য এই প্রাথমিক নিয়ে শ্যামল স্যার তুলে ধরলেন, আমি জানি না সিবিআইয়ের আধিকারিকদের কাছে এই তথ্য পৌঁছবে কিনা। যদি না পৌঁছয়, আমরা দায়িত্ব নিয়ে কথা দিচ্ছি দর্শক আপনাদের, যে এই প্রতিবেদন আমরা সিবিআই দপ্তরে পৌঁছে দেবো।
তারপর তারা কি সিদ্ধান্ত নেবেন, আদৌ তদন্ত করবেন কি করবেন না তাদের বিষয়, তবে আমরা পৌঁছে দেবো। শেষ করছি, দেখতে থাকুন বিবিধ নিউজ।